দর্শক, ঈদ মুবারক। ঈদের এই আয়োজন নিয়ে এশিয়ান টিভির পর্দায় আমি নাবিলা হাজির হয়ে গিয়েছি। যে আয়োজনটির নাম হচ্ছে তারার সাথে, এবং যে দুজন তারকাদ্বয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে আসলে কোনো রকম বিশেষণে বিশেষায়িত করবার যোগ্যতা আমার একেবারেই নেই। আমি শুধু এতটুকুই বলবো যে তারা দুজনেই নিজের নামে সুপরিচিত এবং নিজের নামেই তাদের পরিচয়। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন তৌকির আহমেদ এবং বিপাশা হায়াত। ঈদের সময় আপনাদের দুজনকে একসঙ্গে পেয়েছি, তো ঈদ নিয়ে একটু জানতে চাই যে এবারের ঈদটা কেমন গেল আপনাদের, কেমন কাটছে পুরো সময়টা এখন? ঈদ সবসময় আনন্দের। আমার মনে হয় এটা আমাদের সবচেয়ে বড় পারিবারিক তথা সামাজিক জাতীয় উৎসব। প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা করে সবাই মিলে সুন্দর কিছু সময় কাটে। আমরাও তার ব্যতিক্রম নই, কারণ সারা বছর যেহেতু আমরা ব্যস্ত থাকি, এই সময়টা আসলেই খুব একটি পারিবারিক সময়। বাবা মা যাদের আছেন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে মিলে। এখন আমাদের ছেলেমেয়েরা সেক্ষেত্রে বাড়তি যোগ। বিপাশা আপা, এই যে কেনাকাটার বিষয়ে সবচেয়ে বেশি আপনার আকর্ষণটা কোন জায়গায় থাকে? যে কার জন্য কেনার ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে উপহার পাওয়ার জন্য আপনি মানে সেই জায়গায় আপনার প্রস্তুতি বা পরিকল্পনাগুলো কেমন থাকে? যে ঈদ মানে আনন্দ, সত্যিই তাই। আনন্দটুকুই সবকিছুর ভেতরে ফিল করার চেষ্টা করি। সেখানে কেনাকাটা হ্যাঁ একটা পার্ট, সেটিতে যেন আমার পুরো সততা থাকে, আমার পুরো মমতা বা ভালোবাসা দিয়ে আমি সেটি করি। সেটা কেনাকাটার সময় যার জন্য কিনছি তার প্রতি আমার ভালোবাসাটি যেন সেই কাপড়টির ভেতরে থাকে। এই যে প্রতিটি কাজ করার সময় সেটির ভেতরে আলাদা আলাদাভাবে সততা এবং ভালোবাসা থাকে। তা তো অবশ্যই। এবং ছেলে মেয়ে যেমন আপনাদের সন্তান বাড়তি যোগ আপনি বলছেন, তাদের আবদার কিরকম থাকে ঈদের সময়? ওদের হয়তো কিছু ভালো লাগার বিষয় আছে, সেটা ঈদ হোক, সারা বছর হোক, সেটা বছর জুড়েই থাকে। প্রতিদিন সকালে যখন আমি কাজে যাই, সেটা শুটিং হোক বা অফিস হোক, রিসোর্টের তদারকি হোক, যেখানেই যাই না কেন, আমার ছেলে এবং মেয়ে আলাদাভাবে প্রশ্ন করে, বাবা আজকে কি তুমি ফ্রি, আজকে কি তুমি বাইরে যাচ্ছ? এবং তারা যথারীতি হতাশ হয় যে হ্যাঁ আজকেও বাবার কাজ আছে। এবং এই যে কাজ না থাকার যে ব্যাপারটা, সেটা কন্টিনিউয়াসলি ঈদের কয়েকদিন হয়তো ঘটে, যখন আমার বেশ একটা ছুটি পাই। ঈদের সব কাজ শেষ করার পরে হয়তো পরবর্তী কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত 5-6 দিন বা এক সপ্তাহ হয়তো ব্রেক হয়ে যায়। এটাই মনে হয় ওদের সবচেয়ে বড় চাওয়া থাকে। আচ্ছা, আর বিপাশা আপুর কিরকম আবদার থাকে? দুজন মানুষের একসঙ্গে থাকা জন্য যে বন্ধুত্ব দরকার, যেই সমঝোতা দরকার, সেই জায়গাটা আছে বিধায় আমরা ভালো আছি বলবো। এবং এক এক করে অনেকগুলি বছর, 14টি বছর পার হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় বোঝাপড়ার সেই জায়গাটি খুব তৈরি হয়ে গেছে। অবশ্যই। আর যেমনটি বিপাশা আপু কথা বলছিলেন যে হ্যাঁ ঈদের আপনাদের অনেক কাজ করা হয় টেলিভিশনের জন্য। 3টি নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছেন। আচ্ছা, সেই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি। এমনকি তোমার এই অনুষ্ঠানে কিন্তু আমরা একসাথে এসেছেন। একটু জানতে চাচ্ছি সেই কাজগুলো সম্পর্কে। অবসেশন একটি, যেটি বাবা মানে আবুল হায়াত তৈরি করেছেন। ওখানে আমরা একটা দম্পতি এবং যথারীতি হাজব্যান্ড খুব ব্যস্ত এবং স্ত্রীটা, সে মেয়েটি লোনলি এবং তার একাকিত্বের কিছু যন্ত্রণা আছে, কিছু আক্ষেপ আছে। এসব নিয়ে গল্পটি আমার মনে হয় যে দর্শকের ভালো লাগবে, যত্ন করে বানিয়েছেন উনি। আরেকটি নাটক যেটা আরিফ খানের, আচ্ছা, সেটার নাম হচ্ছে জোছনা ও জল। এটা আবার ঘটনাক্রমে আমি লিখেছি এবং এখানে একটি চরিত্রে আমি অভিনয়ও করেছি। যদিও মাহফুজ, তারিন, বিপাশা ওরাই মূল চরিত্র, কিন্তু আমার একটা অতিথি উপস্থিতি আছে এখানে। এটা এনটিভিতে যাবে। আর মাহমুদ দিদারের একটি কাজ, যেটির নাম মুখোশ জীবন, সেখানেও আমরা একসঙ্গে কাজ করেছি। সেখানে অবশ্য আমাদের দুজনকেই খুব ভিন্ন গেট আপে দেখা যাবে। যেমন আমাকে অনেক বড় মোচ, ওকেও একটা পেইন্টারের গেট আপে, সব মিলিয়ে একটা ভিন্নতা থাকবে। আচ্ছা, একটু করে জানতে চাচ্ছি যে যেহেতু ঈদ নিয়ে কথা হচ্ছে, যদি মনে করতে বলা হয় যে একে একে 14টি বছর কাটিয়েছেন আপনারা একসঙ্গে, তারও আগ থেকে একজন একজনকে চিনতেন, যদি বলা হয় যে সবচেয়ে এমন কোনো ঈদের কথা মনে পড়ে যেটা সবচেয়ে সুন্দর ছিল, যেটা এখনো মনে করতে ভালো লাগে, বা ঈদ আসলেই সেই স্মৃতির কথা মনে পড়ে, এমন কি কোনো ঈদ আছে? আমার কাছে মনে হয় কি, প্রতি বছর মানুষ যখন পরিবর্তিত হয় এবং তার জীবনে বা তার জীবনে এক্সপিরিয়েন্স যোগ হয়, প্রতিটি মুহূর্ত অন্যভাবে প্রতিভাত হয় এবং প্রতিটি ঈদ অন্যরকম।
প্রতিটি ঈদই হয়তো স্পেশাল। আমার ছোটবেলার ঈদ যেমন স্পেশাল, আমার আজকের ঈদ স্পেশাল, আমার বিয়ের প্রথম ঈদ সেটিও আমি কখনো ভুলবো না। নিজের সংসার গোছানো, এবং আমি ভাবছিলাম এর ভেতরে যে আসলে ঈদের যে মূল আনন্দ, আমার মনে হয় যে আমি সংসারটাকে যত সুন্দর করে সাজাতে পারি বা গোছাতে পারি, বা আমি আমার অতিথিকে আপ্যায়ন করতে পারি, বা আমার বাবার পরিবারের সবাই বা আমার স্বামীর পরিবারের সবাই, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে যখন একত্রিত হই, বন্ধু বান্ধব, এই যে পারিবারিক বন্ধন, এর চাইতে সুন্দর বোধহয় আর কিছু হতে পারে না। আমি দুটা ঈদের কথা বলবো। একটা হচ্ছে আমার ছেলে যে যখন হলো, ও হওয়ার পরপর একটা ঈদ ছিল, এবং তার জন্য পাঞ্জাবি পাজামা বানালো বিপাশা, এবং সেটা অর্ডার দিয়ে খুব ভাবে ছোট্ট, মানে ও তো না 3 মাস, হ্যাঁ, 3 মাস, এবং সেই পাঞ্জাবি পাজামা পরে সে মোটামুটি আমাদের সাথে ঈদে সামিল হয়ে গেল। এটা আমার কাছে খুব একটা উল্লেখযোগ্য ঈদ। আর আরেকটা হচ্ছে যেটা আমার বিয়ের পরের প্রথম ঈদটা, সেখানে আমার ভাই বোনদের একটা খাবার কথা ছিল আমাদের বাসায়, দাওয়াতও ছিল। বিপাশা তখন এত ভালো রাঁধুনি হয়ে ওঠে নাই, এবং সেদিন পোলাও টোলাও সব কিছু গলে গেল আর কি। এবং বিপাশা তো প্রচন্ড খিচুড়ি হয়ে গেল আর কি, যদিও সবাই খুবই আনন্দ করেই খেলো, কিন্তু এটা খুব একটা মজার ঘটনা ছিল। কিছু কিছু ঈদের সময় হয় যে কোনো একটা ঘটনার কারণে বা কোনো একটা কারণে মনটা খারাপ ছিল সেদিন, কোনো ঈদ এরকম ছিল কি, কখনো হয়েছে কি? ঈদ বলে মন খারাপ হবে না এরকম কোথাও কিছু লেখা নেই, হতেই পারে কোনো কারণে মন খারাপ। কয়েক বছর আগের কোনো এক ঈদে আমার মা আমার কোনো কারণে তিনি খুবই মন খারাপ করলেন, একদিকে উনি গানছেন, একদিকে আমি গানছি। হ্যাঁ, সেক্ষেত্রে উনি কিভাবে হ্যান্ডেল করছিল বা আশপাশে আর কি অন টেলিফোন? আমি বিষয়টির অসারত্ব প্রমাণ করার চেষ্টা করেছিলাম, যেটা কতটা অর্থহীন হচ্ছে। এবং পরে যখন আম্মার ওখানে গেলাম সন্ধ্যার সময়, তখন কিন্তু আমরা দুজনই একদম পুরো আবার ঠিকঠাক, কিন্তু মাঝখানে বেশ একটা কান্নাকাটি, মানে কোন একটা, আমার এই মুহূর্তে আসলে মনে নেই কারণটা। আসলে হয় কি, খুব কাছের মানুষই মন খারাপের বিষয় হয়। তৌকির ভাইয়ের কখনো কোনো মন খারাপের সময় সেরকম আপনার মনে হচ্ছে যে হ্যাঁ কারণটা কতখানি অর্থহীন বা এরকম কোনো কিছু, বা তৌকির ভাই কি মন খারাপ করে, কখন করে? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মন খারাপ করে না? তবে খুব বেশি স্থায়ী হয় না আমার, কারণ আমি মনে করি যে আমাদেরকে এগিয়েই যেতে হবে, পিছনে যাওয়ার কোনো ওয়ে নাই। আপনারা এত বছর ধরে কাজ করছেন, আপনাদের এত এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে আপনাদের মূল্যায়নের জায়গাটা বলবো। আর যখন টিভি দেখতে বসেন as a দর্শক, হ্যাঁ দর্শক হিসেবে, তখন কিরকম প্রোগ্রাম বা কিরকম নাটক বা কাজের অভাব বোধ করেন যে হ্যাঁ এরকম কিছু আমি দেখতে চাই? যখন ভালো কাজ দেখি ভালো লাগে, আমাদের দেশের কাজের মান বাড়ছে, একই সঙ্গে শুধু সংখ্যার কারণেই প্রচুর নাম সর্বস্ব নাটক, এক ধরনের চটুল জিনিসের পপুলারিটি হচ্ছে চ্যানেলে, তার কারণ সেগুলিকে প্রমোট করা হচ্ছে, চ্যানেল সেগুলি করছে তাদের বাণিজ্যের কারণে। চ্যানেলের নিজস্ব এস্থেটিক্স থাকা উচিত, মোরালিটি থাকা উচিত, যে জায়গাটায় আমি হতাশাব্যঞ্জক। আপনার কাছে যদি জানতে চাই যে এক সময় হতো না যখন চ্যানেলস কম ছিল, তখন হাসির নাটকের একটা প্রবণতা খুব ছিল। অবশ্যই ঈদের সময় আমরা হাসতে চাই, হাসির নাটক দেখতে চাই, এবং আমাদের হাসাতেও বটে। এখনো কিন্তু সেই হিড়িকটা আছে যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু জোরপূর্বক হাসি বা কমিক তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এটা কি আপনাকে কতখানি হাসাচ্ছে, আসলে আদৌ হাসায় নাকি মাঝে মাঝে মনে হচ্ছে কাঁদাচ্ছে আপনাকে? আসলে আমি তো এন্টারটেইনড হতে যাচ্ছি। টেলিভিশনে কোনো ফিল্ম দেখি আমি স্ক্রিনে, বিগ স্ক্রিনে অথবা টেলিভিশনে, তাহলে এন্টারটেইনমেন্টটা কি শুধুমাত্র হাসির মাধ্যমে হয়? আমরা যখন রবীন্দ্রসঙ্গীত শুনি বা আমরা যখন বিশুদ্ধ যদি ক্লাসিক্যাল মিউজিকের কথা শুনি, তাহলে সেটা কি আমাকে এন্টারটেইন করছে না? করছে। আমি কি আনন্দিত হই না? হই। তাহলে আমরা কেন কমেডি থেকেই কেবলমাত্র ভাবছি যে আমরা এন্টারটেইন হতে পারি? একটি ভালো নাটক আমাকে অনেকখানি আনন্দ দেয়, যেটি আমাকে আজও ভাবাবে। আমি হয়তো 7 বছর আগে দেখেছি কোনো ফিল্ম, সেটা আমাকে আজও ভাবায়, আমার আবার দেখতে ইচ্ছা করে। এগুলো নাটক যেগুলোর কথা তুমি বলছো, এগুলো কিন্তু আমি হয়তো একটি দৃশ্য দেখছি বা একটি সংলাপ শুনে আমার মনে হচ্ছে যে আমি এটা কেন দেখবো, কেন হচ্ছে। টেলিভিশন হচ্ছে গণমাধ্যম, সেখানে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তের ভ্যালু আছে, সেটাকে আমরা কেন ভ্যালু করছি না? আসলে এখন আপনার কাছে কি মনে হয় যে কোন বোধ আসলে উদ্বুদ্ধ করে? আমি যখন একটি নাটক লিখি, আমি কোন একটি বোধের উপরে ডিপেন্ড করি, যে কোনো একটা অনুভূতি বা কোনো একটি বিষয় আমাকে ভাবায়, তখন আমি ভাবি যে এই বোধটি নিয়ে আমি লিখতে চাই, বা এই সামাজিক সমস্যাটিকে নিয়ে আমি একটি নাটক লিখতে চাই। নাটকটি তার গল্পের গাঁথুনির ভেতর দিয়ে
সেই কনসেপ্টটাকে বা আইডিয়াটাকে ক্যারি করবে দর্শক পর্যন্ত, এবং দর্শক বুঝবেই না যে আমি মেসেজ দিতে যাচ্ছি, তারা একটি গল্প দেখবে, কিন্তু সে যখন ঘুমোতে যাবে তার মাথায় ঘুরবে আচ্ছা তাহলে আমার জীবনটাকে আমি এভাবে পরিবর্তিত করতে পারি। একটি নাটকের শেষে অবশ্যই একজন দর্শকের জীবনের পরিবর্তন আসতে হবে, এবং সেটা অবশ্যই পজিটিভভাবে, আদারওয়াইজ সেটা নাটক নয়। পণ্যের দয়ায় কাজ করার সুযোগ পাচ্ছি, এটি কেন হবে? একটি দেশে শিল্প এবং শিল্পীর মর্যাদা কেন থাকবে না? তা কেন হবে? আজকে আমরা যদি সবাই মিলে বলি যে না আমরা কাজ করব না এভাবে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে আরো অনেক কথা জমা পড়ে আছে আমার প্রিয় দর্শক। আমি জানি নিশ্চয়ই আপনারাও অনেক কিছু জানতে চাচ্ছেন, জানবার অনেক কিছু আছে, তবে একটি ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি তারার সাথে এই আয়োজন নিয়ে, এবং এমন দুজন তারকা এই মুহূর্তে এমন একটি জুটি রয়েছেন যারা পর্দা জীবনে তো সফল, ব্যক্তি জীবনেও ঠিক একইভাবে সফল। এবং কথা বলছিলাম আপনাদের সঙ্গে, এবার একটু আপনাদের কাজের প্রসঙ্গে আসতে চাচ্ছি। কখনো কি এমন হয়েছে, অনেক কাজ করেছেন আপনারা, অনেক রকম চরিত্র করেছেন, অনেক রকম ব্যানারে কাজ করেছেন, এখন যদি পেছনে ফিরে তাকান, পেছনে কাজগুলো দেখেন, মনে হয়েছে যে না এই কাজটি না করলেও চলতো, বা এই চরিত্রটি আমি না করলেও পারতাম? একজন শিল্পী যখন কাজ করে তখন সে চেষ্টা করে তার ম্যাক্সিমামটা দিয়ে তার কাজটি যাতে ভালো হয়। হ্যাঁ, সবসময় সেটা 100% অ্যাচিভ করা যাবে এমন কোনো কথা নেই, এবং তার রাইট আছে যে দু একটি কাজ খারাপ করার, দু একটি মাঝারি মানের করার, কিন্তু নিশ্চয়ই তার একটি স্ট্যান্ডার্ড থাকা উচিত, যেই সে স্ট্যান্ডার্ডের নিচে সে করবে না কখনো। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমি যে কাজগুলি করি বা করছি সেগুলি বেশিরভাগই মান উত্তীর্ণ কাজ। সেটা নির্মাণের ক্ষেত্রে তো আমি বলবো যে আমরা ভীষণভাবে সচেতন। অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, যেটা আপনি যে যা ভেবে হয়তো একটি নাটক করতে রাজি হলেন, কিন্তু দেখলেন যে সেই নির্মাতা ওই 4,500-5,000 নির্দেশক চলে আসছে এখন দেশে, সে কাজ জানে না। সে একজন ক্যামেরাম্যানকে হায়ার করেছে যে তাকে বানিয়ে দিচ্ছে, সে একজন এডিটরকে হায়ার করেছে, এবং ওই ধরনের কাজে যে আসলে স্বাচ্ছন্দ্য বোধটা থাকে, প্রথমেই আপনার ইনভলভমেন্টটা নষ্ট হয়ে যাবে, আপনি বুঝে যাবেন যে এটি ভালো কাজ হচ্ছে না, এবং একটা পর্যায়ে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি অভিনয় করে আসবেন, এবং সেই কাজগুলি ততটা ভালো হয় না। বিপাশা, আপনাকে যদি বলি যে অভিনয় করেন আপনারা, আপনাদের ক্যারেক্টারের সাথে, চরিত্রের সাথে অনেক ইনভলভ হয়ে যান, অনেক বেশি ইনভলভ হয়ে যান। বিশেষ করে আপনাকে আমি যখন দেখেছি অভিনয় করতে, আপনাকে সবসময় মনে হয় যে সেই ক্যারেক্টারটি আপনি এমনভাবে মিলিয়ে যান। কখনো কি এরকম কোনো চরিত্র আপনি পেয়েছেন, শুটিং শেষ হয়ে গেছে, তারপরে আপনি হয়তো ক্যারেক্টার থেকে বের হয়ে আসতে পারছেন না, এমন হয়েছে কখনো? জয়যাত্রা যে সিনেমাটাও বানিয়েছিল, সেই চলচ্চিত্রে অভিনয় করার সময় যেখানে আমার বাচ্চা হারিয়ে যায়, ওই শটটা দেওয়ার পর আমি অনেকক্ষণ কেঁদেছি, মানে আমি ওখান থেকে বের হতে পারছিলাম না। এবং শুধু তাই না, খুব ভালো নাটক হলে না, এখন একজন আর্টিস্টও সেইভাবে ডেডিকেট করে নিজেকে, হ্যাঁ, তখন ট্রান্সফরমেশনটা ঘটে। তো সেই ক্ষেত্রে কিছুদিন আগে আমি আরেকটি কাজ করলাম, মাতিয়া বানু শুকুর, এবং সেখানে একটি বাড়ির কেয়ারটেকার এরকম একটি চরিত্রে আমি অভিনয় করেছি। তো সেই চরিত্রটি করতে গিয়েও আমি যেভাবে চরিত্রায়ন করেছিলাম, কাজটি করতে গিয়ে দেখলাম যে যখন আমি মেকআপ রুমে আসছি তখন আমি সবার সাথে সেভাবে কথা বলছি, হ্যাঁ, এবং আমি এনজয় করছিলাম আর কি ওই ক্যারেক্টারটা ক্যারি করতে। ডেফিনেটলি বাসায় আসার পরে তো নয়, কিন্তু আমার বাচ্চারা ছবি দেখলো, মা তুমি কেন এটা করেছো, কেন তুমি এরকম করলে, হ্যাঁ, কিন্তু আমার ওখানেও এরকম একটা ঘটনা হয়েছিল। এবং আমার মাঝে মাঝে এটা হয়, আমি খুব ইমোশনাল মানুষ, তো আমি অনেক সময় ক্যারেক্টারের ইমোশনের কারণে হয়তো মন খারাপটা থেকে যায়। যে নাটকটি আরিফ খানের করছি, তোকের লেখা, সেই নাটকটিও সারাক্ষণ খুব মন খারাপের ভেতরে থেকেছি। তোকির ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি যখন নাটক নির্মাণ করেন বা লিখছেন, বিপাশা আপুকে নিয়ে কাজ করছেন, এই চরিত্রটি আপনি বিপাশা আপুকে মাথায় রেখে লেখেন, নাকি যখন চরিত্রটি লেখেন তখন আপনার কাছে মনে হয় যে না এটি বিপাশা আপুকে দিয়ে করাবেন, কারণ আপনি অন্য হয়তো কারো উপর সেভাবে আস্থাটা হয়তো আপনার আসছে না? আসলে পরিচালকরা ভীষণ স্বার্থপর। সে লেখার পরে বা নাট্যকার থেকে স্ক্রিপ্টটা পাওয়ার পরে সে চিন্তা করবে যে এখানে
কাকে দরকার তার। তো ওই ধরনের কোনো সুযোগ নেই যে না আমি লিখছি বলে বিপাশাই অভিনেত্রী বা আমি পরিচালনা করছি বলে বিপাশাই অভিনেত্রী। বাট যখন ঘুরঘুর করে আপনার আশপাশে আপনি স্ক্রিপ্ট লেখেন তখন কি মনে হয় যাচ্ছে একটা চরিত্র করে নিয়ে হয়তো বা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স বা এরকম এই প্রেশারটা কি থাকে? প্রফেশনাল আমরা অবশ্যই মানে বিয়ের পর থেকে আসলে বিপাশা অভিনয় অনেক কমিয়ে দিয়েছে। হ্যাঁ তা তো ইনফ্যাক্ট জয়যাত্রা ও করতে চায়নি, কারণ তখন আমার ছেলে খুব ছোট এবং আমি যখন বলছিলাম যে এই চরিত্রটা তোমাকে করতে হবে, ও করতে চাচ্ছিল না। কি করে সম্ভব হবে, এখন বাচ্চাকে নিয়ে, আমার ছেলে তখন ছোট, তাকে নিয়ে কোথায় থাকবে, এইসব কারণে সে করতে চাচ্ছিল না। বিপাশা অনেক বেশি সময় দিয়েছে ওদের পিছনে, লেখার পিছনে, আমার স্ক্রিপ্টগুলি লেখার পিছনে এবং সংসারের পেছনে। আর বিপাশা আপনাকে যে প্রশ্নটি করবো আমি জানি আপনি খুবই ডিপ্লোম্যাটিকলি আনসার দিবেন, তারপরেও করতে চাচ্ছি করতে যাচ্ছি যে আপনি তকির ভাইয়ের নির্মাণে কাজ করছেন, যখন তিনি ডিরেকশন দিচ্ছেন, আপনি আপনার বাবা আবুল হায়াত ওনার ডিরেকশনেও কাজ করেছেন। তো যদি বলি যে ডিরেক্টর হিসেবে যদি একটু মূল্যায়ন করতে বলি, বা আপনি অ্যাজ এন আর্টিস্ট কমফোর্টেবল কোন জায়গাটায় ছিলেন, কার সাথে কাজ? আমি আমার বাবা এবং আমার স্বামী দুজনের কারো নাটকে অভিনয় করতে আমি কেন জিজ্ঞাসা করো? কমফোর্ট ফিল করি না, কারণ দুজনই আমাকে প্রচুর বকা দেয় অ্যাক্টিং এর সময়, বুঝতে পারছো? যখন আমি তাদের সেটে থাকি, আমার বাবা এবং আমার স্বামী দুজনেই মনে হয় যে আমি ওদেরকে চিনি না। আচ্ছা, আমার বাবা যিনি কোনোদিন আমাদের সাথে মানে হাসি ছাড়া কথা বলেন না, ওখানে এত বকা খেতে হয় আমার বাবার স্পটে। এবং সেম উইথ হিম, যে তার ইয়েতে যখন আমি কাজ করি, তার ডিরেকশনে খুবই কম কাজ করা হয়েছে, কিন্তু যখনই কাজ করি তখনই আমার মাঝে মাঝে মনে হয় যে আমার কাছ থেকে হয়তো এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। হ্যাঁ, সো আবার আমিও খুব নার্ভাস থাকি তাদের সাথে কাজ করার সময়, যে আচ্ছা পান থেকে চুন খসলেই তো একটা ঝাড়ি খাবো। হ্যাঁ, আমি যখন একজন নতুন একজন শিল্পীকে নিয়ে অভিনয় করছি, তখন কিন্তু আমার কোনো এক্সপেকটেশন নাই। আমি জানি যে অভিনয় জানে না, আমি তাকে বলছি তুমি এদিকে তাকাও, এবার এদিকে তাকাও, এবার একটু একটু হাসো, না বেশি হয়ে গেল কাটো, আবার দাও, এভাবে আমরা করিয়ে নিচ্ছি। সেটা একটা প্রসেস, তখন মাইন্ডসেটটা সেরকম। কিন্তু যখন আমি বিপাশাকে ডিরেক্ট করতে যাচ্ছি, তখন কিন্তু আমি জানি যে সে কোন মাপের অভিনেত্রী, এবং তখন হয়তো আমার এক্সপ্রেশনটা অন্যরকম হচ্ছে। যেহেতু ঘরের মানুষ, স্বামী সত্তাটাও কাজ করে, সেটাও কি থাকে যে হ্যাঁ ঘরের মানুষকে তো একটু বকাঝকা করাই যায়? না, সেটা না, বরং আমার মনে হয় যে একসাথে থাকতে থাকতে আমরা দুজনকে এতটাই চিনি, সেই ভঙ্গিগুলিও সব হয়তো ডেলিভারি সবই জানা। বরং আমার কাছে সত্যি মনে হয় যেটা আমার বাবাকে আমার অচেনা লাগে, ওকে আমার অচেনা লাগে, যে ঘরের মানুষটা ওখানে এরকম করছে কেন, ও তো এরকম না, কিন্তু ও ডিরেক্টর হিসেবে ওরকম। বা আমার বাবাকে আমি বুঝি যে ওরা হচ্ছে পারফেকশনিস্ট। অনেক ডিরেক্টর আছে যাদেরকে পার্সোনালি চিনি না, হয়তো ডিরেক্টর হিসেবেই শুধু চিনছি, তাদের কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনও থাকে না। দেখেন, এখন এক ধরনের ডিরেক্টর আছে তাদের কোনো তেমন কোনো চাওয়া নাই আসলে। একটা ভালো শিল্পী যেই ডেলিভারি দেবে সে বলবে ওকে। এই অভিজ্ঞতা কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আইদার তার পার্সোনাল রিকোয়ারমেন্টটা তৈরি হয়নি, কিংবা সে একজন স্টারকে কমান্ড করার জন্য তার পার্সোনালিটি তৈরি হয়নি, কিংবা সে জানেই না যে সে কি চায়। এখন একটু মঞ্চের কথা বলি। আপনাদের একসময় আপনারা মঞ্চ একেবারে দাপিয়ে বেরিয়েছেন, এখন তো একেবারেই সেভাবে মঞ্চকে সময় দেওয়া হচ্ছে না। এটার যদি কারণ জানতে চাই, এটা কি ব্যস্ততার কারণে, নাকি তখন মনে হয়েছিল যে হ্যাঁ তখন অনেক ইয়াং ছিলাম, সেই সময়ের জন্য হয়তো সেটাই অ্যাপ্ট ছিল? ব্যাপারটা আসলে কিরকম? আমি যখন কাজ করছিলাম, করতে করতে একটা পর্যায়ে মঞ্চের কাজের যে প্রক্রিয়াটা আমি দেখেছি বা আমি যে এক্সপেক্ট করেছি আমি সেটা পাইনি, এবং আমার মনে হয়েছে যে আমি আরো অনেক সিনসিয়ারলি কাজ করতে চাই, যেমন তেমনভাবে মঞ্চে কাজ করব না। আমি যে সময়টা দেব সেই সময়টার পূর্ণ ব্যবহার হতে হবে। আমার মেধা কম, কিন্তু আমি পরিশ্রম করব, আমি সততা দিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেটা আমি সেই রিটার্নটা আমি পাচ্ছিলাম না, এবং আমি আনন্দ হারিয়ে ফেলেছিলাম মঞ্চ থেকে। সেই কারণে কিন্তু আমি যেখানে আনন্দ পাই না সেখানে আমি আসলে কাজ করি না। আমি কিন্তু এখন মূলত আমি পেইন্টিং করি, তার পাশাপাশি আমি লেখালেখি করছি, অভিনয় করছি। তো মঞ্চে এই কারণে এরকম। এটা আমি যেটা বলতে চাই যে মঞ্চ আমাদের আসলে প্রাথমিক বিদ্যালয় আমি বলবো, যে আমরা যা কিছু শিখেছি, যা কিছু অর্জন করেছি বা এখনো যা কিছু করছি, এর পিছনে মঞ্চের ভূমিকাটা অনস্বীকার্য। বাংলাদেশে আমি বললাম যে ইনস্টিটিউট তৈরি হয়নি, অ্যাক্টিং স্কুল তৈরি হয়নি, কিন্তু মঞ্চ আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে, এবং একটা সময় পর্যন্ত আমরা সেখানে খুব সক্রিয়ভাবে কাজ করেছি। শুধু অভিনয় না, সাংগঠনিক কাজ, ব্যাকস্টেজের কাজ, ওয়ার্কশপ করেছি আমরা একসাথে, আমরা অনেক ওয়ার্কশপও করেছি, ওয়ার্কশপ করেছি, দেশের বাইরে ওয়ার্কশপ করেছি, রেপার্টরি করে কাজ করার চেষ্টা করেছি। আপনার ডিরেকশন, স্ক্রিপ্টিং বা সেট ডিজাইনার হিসেবে আমি অনেকদিন কাজ করেছি।
এবং আমার মনে হয়েছে যে মঞ্চ আসলে এমন একটি ক্ষেত্র যেটা ঋণ কেউ শোধ করতে পারবে না, যে এটা একটা রিয়ালিটি যে মঞ্চে তরুণরা কাজ করবে, ছাত্ররা কাজ করবে, তারা শিখবে এবং পরবর্তীতে সে বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যাবে। যেমন আমি চলচ্চিত্রে অনেক বেশি মনোযোগী হতে চাই এখন, পেশার কারণে হয়তো টেলিভিশনে কাজ করি, কিন্তু আমি চলচ্চিত্রে বেশি কাজ করতে চাই। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখনো আমার লেখা নাটক নাট্যকেন্দ্র করছে প্রতিসরণ, বা এখনো আমার লেখা নাটক ইচ্ছা মৃত্যু যেটা নিউ ইয়র্কে হচ্ছে একটি দল করছে। তাহলে এখন আমরা জড়িত অন্যভাবে, কনসেপচুয়ালি বা এই ধরনের কাজে, এবং সামনে আমার ইচ্ছা আছে যে মঞ্চে আবার ডিরেকশনের কাজ করব। সুতরাং মঞ্চের সঙ্গে আমাদের যোগ না থাকলেও এই যোগটা নারীর যোগ আসলে। আরো অনেক কথা জমা পড়ে আছে আমার প্রিয় দর্শক, আমি জানি নিশ্চয়ই আপনারাও অনেক কিছু জানতে চাচ্ছেন, জানবার অনেক কিছু আছে, তবে একটি ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি তারার সাথে এই আয়োজনটি নিয়ে, এবং এই ঈদ আয়োজনে আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় তৌকির আহমেদ এবং বিপাশাহার আপনাদের সঙ্গে। মঞ্চ নাটক নিয়ে যেহেতু অনেক কথা বলছিলাম, এবারে একটু আপনাদেরকে খাটাবো, একটু পরিশ্রম করাবো। সেটা হচ্ছে প্রথমে দুজনকে আসলে একসাথেই একটু কষ্ট দেব। প্রথমে তৌকির ভাই আপনাকে, আপনি একটি নাটক আছে আপনার, মঞ্চ নাটক প্রতিসরণ, সেই মঞ্চ নাটক থেকে আপনার কাছ থেকে কিছু সংলাপ আমরা শুনতে যাচ্ছি এই মুহূর্তে। আপনি একটু মনে করতে থাকুন, এবং সেই ফাঁকে আমরা যেমনটি জানি যে আপনি আঁকাকে নিয়ে খুব বেশি ব্যস্ত এখন, তো এখন একটু এমন কোনো স্কেচ যেটা আপনি এই মুহূর্তেই তৌকির ভাইকে ডেডিকেট করতে চান বা তৌকির ভাইয়ের জন্য তৈরি করতে চান। আমার কাছে সব সামগ্রী আছে, তৌকির ভাই মনে করতে থাকুক সংলাপ, আর সেই ফাঁকে আমি বিপাশাপাকে ক্লিপবোর্ড দিয়ে দিচ্ছি, আর সেই সাথে পেন্সিলও রয়েছে। থ্যাংক ইউ। তৌকির ভাই, আমরা শুরু করি। প্রতিসরণের সেন্ট্রাল ক্যারেক্টার যেটা খোকন, একটা পর্যায়ে সে বলতে থাকে আর কি, তোমাকে দেখে আমার মনে হয়েছিল তোমার জন্যই জন্ম হয়েছে আমার, আর আমার জন্য তোমার। কি বোকা ছিলাম আমি, কি নির্বোধ। আসলে আমি বোধহয় উদার হতে চেয়েছিলাম। উদারতা দেখানোর একটা লোভ থাকে মানুষের, কখনো কখনো শুধু দেখানোর জন্যই উদার হয়ে যায় সে, স্বীকার করে ফেলে কিছু ক্ষতি, কিছু ক্ষয়, কিন্তু সেই ক্ষয় যে তরুণাস্থির ক্ষয়ের মতো তীব্র ব্যথা হয়ে প্রতি রাতে খোঁচাবে, আমি কখনো ভাবিনি। আমার নিজের লেখা কিন্তু আমার মনে পড়ছে না। হতেই পারে, বাট ভীষণ চমৎকার হয়েছে। আমি সামনাসামনি দেখতে পারি, আমার ভীষণ লাকি মনে হচ্ছে, এবং বিপাশা এখনো বোধহয় আঁকছে। তারপরে সে ফাঁকে আমি আপনার সাথে একটু কথা বলি। এই যে সাহস নিয়ে যখন একটি সংলাপ দিলেন, তখন সাহস নিয়ে একটু জানতে চাচ্ছি যে একটু আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমি একটু পেছনে ফিরে যেতে চাচ্ছি, যে যখন আপনাদের মানে প্রণয়ের যে ব্যাপারটি, হ্যাঁ, সেক্ষেত্রে কে কাকে প্রথম, আসলে নিশ্চয়ই ছেলেদের ক্ষেত্রেই সেটা হয় যে আপনার প্রথম সাহস করে গিয়ে বলতে হয়েছিল, বা সেই সাহসটা কিভাবে জুগিয়েছিলেন? মানে সাহসের আমার কোনো অভাব নাই, আমার মোটামুটি যোগ্যতা থাকুক আর না থাকুক সাহস থেকে যায় আমার আর কি। এবং যখন আমরা স্থির করলাম যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারি, আমি বলেছি, এবং বিপাশা স্বভাব সুলভভাবেই বলেছে যে না। তখন আমি জানতাম না যে মেয়েদের না মানে আসলে অনেকাংশে হ্যাঁ। আচ্ছা, আমি আস্তে আস্তে এগুলি শিখেছি। এবং একদিন আমি সাহস করে ওর বাসায় চলে গেলাম, এবং তার আগে আমার গ্রাউন্ড ওয়ার্কটা করে নিলাম যে আমার ফ্যামিলি কি বলছে, এবং যে আমার শাশুড়ি মানে মাকে আমি বললাম যে এরকম আমি বিপাশাকে বিয়ে করতে চাই, এবং আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার বাবা তো নেই, আমার মা আছেন, আমার ভাই বোনরা আছে, তারা ফর্মালি আসবেন আর বরং মাই একটু ঘাবড়ে গেলেন যে ছেলে। তো যাই হোক, পরবর্তীতে আমার মাকে নিয়ে গিয়েছিলাম এবং ফর্মাল প্রপোজাল হলো, তারপরে ওরাও সম্মতি দিল, সব মিলিয়ে এভাবেই ঘটলো জীবনটা। ভয় সবাই পায়, কিন্তু ভয়টাকে আসলে গোপন করার একটা রহস্য থাকে আর কি। আপনি যে ভয় পাচ্ছেন সেটা আপনি বুঝতে দেবেন না, এবং বিশ্বের সবচেয়ে বড় বড় জেনারেলরাও তাদের যুদ্ধে ভয় পেয়েছিল। আপনি কিভাবে ভয় এবং সাহসটা আসলে দেখছেন, বা আপনি আপনার পার্সোনাল লাইফে এটা ইউটিলাইজটা কিরকম, সেটা আমি
কিছুটা হলে আন্দাজ করে নিতে পেরেছি। এবার একটু জানতে চাচ্ছি যে আপনি এটা আমাদের সবার মধ্যে, দর্শকদের মধ্যে একটা প্রচলিত এরকম ধারণা তৈরি হয়ে গেছে, তৌকির আহমেদ মনে হয় একটু গম্ভীর প্রকৃতির, একটু কম কথা বলে। এটা মনে হয় আপনি যে সকল ক্যারেক্টার করেছেন সে কারণে হয়ে গেছে। অনেকে মনে করে আমি খুব গম্ভীর, খুব রাগী, খুব অহংকারী, যেগুলি ভুল ধারণা অবশ্যই। সুতরাং এটাও আমি বলবো যে এটাও একটা সাকসেস, কারণ সে যা তা না হয়েও সে অন্যভাবে স্ক্রিনে আসছে, অন্য ধরনের চরিত্রকে সে পোর্ট্রে করছে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করছে। সেটাই তো অ্যাক্টরের কাজ, যে এক জীবনে অনেক জীবন যাপন করা, অনেক চরিত্রকে ফুটিয়ে তোলা। তারপরে যদি বলি যে বাড়িতে যেহেতু আপনার গম্ভীর একটি কি বলবো পার্সোনা তৈরি হয়ে গেছে স্ক্রিনে, বাড়িতে বা আশপাশে বা ইভেন যদি আমি বলি মাস পিপল যখন আপনাকে দেখে তাদের রিয়াকশন কিরকম, বা বাড়িতে আপনাকে সবচেয়ে বেশি ভয় কে পায়? আমার ছেলে মেয়ে আমাকে ভয় পায় না, তার কারণ যে তারা মার শাসনটাই বেশি দেখে, সুতরাং আমার কাছে তাদের প্রশ্রয়ের জায়গা আছে। বিপাশা বোধহয় এখনো, আমি মূলত অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করি এবং আমার কাজ অনেক সময় নিয়ে করতে হয়, রাতের পর রাত জেগে আমি কাজ করি। সুতরাং এখানে আমি আসলে একদমই এই মুহূর্তে আমি যে ফিল করলাম যে গুচ্ছ গুচ্ছ আনন্দ, ফুলদানির ভিতরে ফুলগুলো প্রকাশ করছে গুচ্ছ গুচ্ছ আনন্দ সবসময় আপনার জীবনে দুজনেই দুজনকে দেবার চেষ্টা করেন। বাহ, চমৎকার। কেমন লাগলো এটি দেখে? বিপাশা অনেক ভালো আঁকে এবং এই পরিচয়টা তো সাধারণ দর্শক জানেন না, কিন্তু ওর এক্সিবিশনে যখন আমি দেখি যে যারা ছবি বোঝেন তারাও প্রশংসা করছে বা আন্তর্জাতিকভাবেও সেই ছবি দেশের বাইরেও যাচ্ছে, তখন আসলে ব্যাপারটা আনন্দের এবং ও আসলে ভালো ছবি আঁকে। বাট যেমনটি বললো যে যখন উনি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করেন, এমনকি কখনো হয়েছে যে আপনাকে কোনো পেইন্টিং উপহার দিয়েছেন উনি? ওর সব পেইন্টিং এর মালিক তো আমি আসলে, কেননা ওগুলি ও আঁকার পরে আমাকেই প্রথম দেখায় এবং দেখানোর পরে শুধু না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওর কাছে বহুবার নিয়ে আসি যে দেখো তো। আমি একটু ছোটবেলায় চলে যেতে চাচ্ছি আপনার, সেটা হচ্ছে যে থাকে না যে স্কুল পালানোর কিছু বিষয় থাকে, হ্যাঁ, যারা কিন্তু ভালো স্টুডেন্ট, খুব বেশি পড়ুয়া, তাদেরও এরকম থাকে যে হ্যাঁ একই সাথে স্টুডেন্টও একদম ফার্স্ট বেঞ্চে বসছে, আবার একটু ডান পিটেও পালাচ্ছে স্কুল বা দুষ্টুমি করছে, এরকম আপনার কি আপনার স্কুল লাইফটা? আমার আসলে এক্ষেত্রে গল্পটা খুব ভিন্ন। বিষয়টা হচ্ছে যে আমার বাবা পাকিস্তান সামরিক বাহিনীতে ডাক্তার ছিলেন এবং যখনই উত্তেজনা দেখা গেল যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে, আমাদেরকে তখন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে বন্দি করে দেওয়া হলো। আমার তখন স্কুলে যাওয়ার বয়স হচ্ছে, কিন্তু সেখানে কোনো স্কুল নাই। এবং এরকম শুধু তো আমি না, এরকম 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা যারা ছিল ক্যাম্পে, তাদের জন্য অফিসাররা তখন একটি স্কুল তৈরি করলেন। স্কুলটা হলো এই গাছের নিচে নার্সারি, ওই গাছের নিচে ক্লাস 1, ওই গাছের নিচে ক্লাস 2, এইভাবে একটি পূর্ণাঙ্গ স্কুল তারা তৈরি করলেন এবং একটি গাছের নিচে একটি স্কুলে আমাকে যেতে হলো। আমি যে দেখলাম যে ওখানে মাটিতে বসতে হয়, তো পরের দিন আমি কটা ইট জোগাড় করে একটা সিট বানালাম এবং একটা আরো কিছু ইট জোগাড় করে একটা টেবিল বানালাম। এটাই হচ্ছে আমার প্রথম স্কুল। আনন্দের সঙ্গে সেই স্কুল শুরু করলাম এবং বছর শেষে আমি প্রথম হয়েছিলাম আমার মনে আছে। আর পরবর্তীতে ক্যান্টনমেন্ট দাউদ পাবলিক স্কুলে পড়েছি, আরো 2 স্কুলে পড়েছি, বাবার বদলি হতো। তারপরে ক্যাডেট কলেজে চলে যেতে হয়েছে। ক্যাডেট কলেজ হচ্ছে এমন একটি জায়গা যাদের অভিজ্ঞতা আছে যে কঠোর অনুশাসনের মধ্যে, এটা প্যারা মিলিটারি স্কুল আসলে। এই ধারণা থেকে ক্যাডেট কলেজ তৈরি হয়েছিল যে যারা এখানে পড়বে তারা পরবর্তীতে সামরিক বাহিনীতে যাবে। তো ওখানে নিয়ম কানুন এত কড়া যে ওখানে স্কুল পালানোর কোনো সুবিধা নেই, কোনো সুযোগ নেই। তবে আমি একটা পজিটিভ ফাঁকির কথা বলবো, সেটা হচ্ছে আমি খুব বই পড়তে পছন্দ করতাম। লাইব্রেরি থেকে বইগুলি নিয়ে আসতাম এবং রাতে জানালায় কম্বল আটকে দেওয়া হতো আর কি, যাতে বাইরে থেকে লাইট না দেখা যায়, কেননা 10টা সোয়া 10টায় লাইট অফ করে দিতে হবে। এবং তখন ওই ডিউটি টিচার ঘুরে যাওয়ার পরে যে আর কেউ আসবে না, তখন আমি লাইটটা অন করে ওইভাবে পড়তাম। এই চুরিটা পজিটিভ, আরো কিছু চুরি আছে বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। বিপাশা, আপনার যদি স্কুল লাইফ বা আপনার পড়াশোনার জীবন সম্পর্কে যদি জানতে চাই, আপনি কিরকম ছিলেন? আমি তো খুবই ওবেডিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, যদিও পড়ালেখার ক্ষেত্রে বা মেধার দিক থেকে খুবই সাধারণ মানের। স্কুল পালানোর যে বিষয়টি আপনি বললেন, সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে অনেক। সেটা হচ্ছে যখন আমি মাস্টার্স করছি, সেই সময়টাতে আমি এতই অ্যাক্টিংয়ে ব্যস্ত ছিলাম অভিনয়ের কারণে, যে আমার টিচাররা এখনকার অনেক বড় বড় শিল্পী, রফিকুন নবী স্যার, মাহমুদুল হক স্যার, জামাল আহমেদ স্যার, ফরিদা ম্যাডাম, মানে ওনারা হাসি মুখে আমাকে ক্লাস ফাঁকি দিতে সাহায্য করেছেন, না হলে আমি অ্যাক্টিং করতে পারতাম না। আমার অ্যাক্টিং ক্যারিয়ারটার জন্য আমাকে তখন অনেক ক্লাস ফাঁকি দিতে হয়েছে, কারণ 7 দিনে হয়তো আমাদের একটা ক্লাস থাকতো পেইন্টিং এর। সো 7 দিনের মধ্যে আমি চেষ্টা করতাম 3 দিনে আমি ক্লাসটা করে 4 দিনে আমি শুটিং করতাম। এবারে আবারও
আপনাদেরকে কষ্ট দেওয়ার পালা। আজকে অনেক কষ্ট দিচ্ছি, আগেই দুঃখিত, সরি বলে নিচ্ছি। এবং এখন হচ্ছে যে কাজটি করতে হবে, যেমনটি আমরা জানি যে আপনি একজন নাট্য নির্মাতা, লেখালেখি করেন, কাজে এখন হচ্ছে আপনি বিপাশা আপাকে দেখে আপনার মনে যা আসছে, যে কথা আসছে সেটি সুন্দর করে লিখবেন। আপনাকে কাগজ এবং পেন্সিল আমি ধরিয়ে দিচ্ছি, এবং সেই ফাঁকে বিপাশা আপু আপনার কাছ থেকে আমরা খাট্টা তামাশা এই নাটকটি থেকে কিছু সংলাপ এই মুহূর্তে শুনতে যাচ্ছি। আচ্ছা, আমি দেখি আমার কতটুকু মনে আছে। অনেকদিন আগে সৈয়দ শামসুল হকের লেখা এবং শ্রদ্ধেয় আলী জাকের নির্দেশনায় এই নাটকটিতে অভিনয় করেছিলাম আমি। বহু বছর আগে আসলে শেষ অভিনয় করেছি। আমার একটি জায়গা থেকে মনে পড়ছে, আমি জানি না কি হবে। হয় হয় মাসিবার স্বাদ হয় বোন, এ আকাল একদিন ঘুষিবে নিশ্চয়, তখন আবার পেট ভরি খাবো দুইজনা, আবার আসমান ভরি চাঁদ তারা হাসিবে হামার, আবার সাঁতার দিয়ে আতকোষা নদী পার হব, সরিষার ফুল ভাঙি মধু চুষি খাবো, পুতুলের বিয়া দেব, পুতুলের ঘরে যদি বেটা হয় শঙ্খে ফুঁক দেব, বেটি হইলে গলা তার টিতিয়া ধরিব, বাঁচিব বাঁচিব বোন, বাঁচিবার কত স্বাদ, বাঁচিবার মতো সুখ নাই, যে আকাল পড়িছে রে, বাঁচিবার কোনো আশা নাই। আসলে মানে ক্যারেক্টারকে কিভাবে ঢুকে যেতে হয় এটি আসলে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি ফিলিং ভেরি লাকি, সামনাসামনি আমি সেটি আপনাকে দেখতে পেলাম, এবং আমি আসলে কিছুক্ষণ জন্য একটু স্টাক হয়ে গেছিলাম। এখন একটু জানতে চাচ্ছি, এমন কোন কাজটি উনি করেছিল বা আপনি ওনার জন্য করেছিলেন যেটা এখনো আপনি মনে করতে চান বা আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আমি কখনো মনে করি না যে আমরা স্বামী স্ত্রী, সেটি হ্যাঁ হয়তো সামাজিক কারণে আমরা ফিল করি, কিন্তু আমরা দুজন যেভাবে শেয়ার করি, আমাদের কর্মক্ষেত্র এক, এটিও খুব আমাদের জন্য আমি বলবো যে আল্লাহর ব্লেসিং, হ্যাঁ, এবং মানুষের দোয়া। প্রতিটি মুহূর্ত আমরা শেয়ার করি। একটি নাটকও যখন আমরা লিখি, ও লিখুক বা আমি লিখি, আমরা দুজন কিন্তু গল্পটা দাঁড় করানোর সময় আমরা চিন্তা করি, বা একটা হয়তো কোনো গল্প করতে করতে ও হয়তো বলে আচ্ছা এটা নিয়ে কিন্তু একটা নাটক করা যায়, আমি এই চরিত্রটা এখান থেকে শুরু হলো, তারপরে এটা করলো, এরকম হলো, আমি হয়তো বলে আচ্ছা তাহলে কি এটা হতে পারে, বা ও হয়তো আমি যখন স্ক্রিপ্টটা লিখলাম ও হয়তো বলে আচ্ছা দেখো তো এটা করা যায় কিনা। আরেকটি খুব সুন্দর একটি জায়গা আছে, যেটি হচ্ছে যে আমাদের নক্ষত্র বাড়ি, যেটি আসলে ও স্বপ্নের অতীত করে আসলে তৈরি করেছে বলে আমি মনে করি, আমাদের সাধ্যের ভেতরে। এবং সেই স্বপ্নটা যেটি আমরা দুজন দেখেছিলাম প্রথমে নক্ষত্র বাড়ির প্রকৃতি নিয়ে, সেই স্বপ্নটা ও এখন মানুষের ভেতরে ছড়িয়ে দিচ্ছে, এটি আমাকে মুগ্ধ করে। এবং ওখানে আমি অনেক বেশি রোম্যান্টিসিজম যদি বলো, সেটি আমি বলবো যে সেটি তৈরি হয় প্রকৃতির সাথে সংযোগে মানুষের। কি লিখেছেন এবার একটু শুনি আপনার কাছ থেকে। আমি এখন লাইফের পজিটিভ ফেজে আছি। এখনো ঢের বাকি যুদ্ধ করিবার, এখনো ঢের বাকি ভালোবাসিবার, এখনো ঢের বাকি স্বপ্ন দেখিবার, এখনো ঢের বাকি বাঁচিবার। এটা অনেক আগের একটা কবিতার অংশ, আমারই লেখা, সেখান থেকেই যা মনে পড়লো। চমৎকার। এবং এখনো যদি আপনাকে জিজ্ঞেস করি যে আসলে এখনো কি মনে হচ্ছে যে হ্যাঁ এখনো কি বাকি করবার, দুজনের কাছ থেকেই জানতে চাচ্ছি। এখনো স্বপ্ন দেখে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে লিমিটেশনের কারণে অনেকগুলি কাজ করতে পারছি না, তার মধ্যে চলচ্চিত্র নির্মাণ, যেহেতু এটা খুব ব্যয়বহুল, এখানে অনেক টাকা লগ্নি করতে হয়। আমার মনে হচ্ছে যেন আমি অনেক দিন ছবি বানাচ্ছি না, সেই দারুচিনি দ্বীপের পরে ছবি আমি এখনো পর্যন্ত বানাতে পারিনি, নানান কারণে, সেটা ভিন্ন। কিন্তু যে না পারার যে যন্ত্রণা, এবং যন্ত্রণাটার কার্যকারণ আছে, যে আমি তো বানিয়েছি, আমি জয়যাত্রা বানিয়েছি, আমি রূপকথার গল্প বানিয়েছি, আমি দারুচিনি দ্বীপ বানিয়েছি, আমি অসংখ্য নাটক এবং টেলিফিল্ম বানিয়েছি, যেগুলি চলচ্চিত্রও হতে পারত, কিন্তু এখন আমি পারছি না, এবং মূলত সেটা অর্থের জন্য। সেই জায়গাটায় একটা কষ্ট আছে, এখনো অনেকগুলি ভালো ছবি বানাতে চাই। এটা তো কাজের ক্ষেত্রে বললেন, কিন্তু এই লেখাটা লিখেছেন কিন্তু বিপাশা আপুকে দেখে। তো বিপাশা আপুর জন্য এখনো কি করা বাকি আছে, বা মনে মনে এখনো কি স্বপ্ন দেখছেন, সেটি জানবো, আপনার কাছ থেকেও জানবো। তবে একটি বিরতির পর প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
আমরা আবারও ফিরে এসেছি তারার সাথে এই আয়োজনটি নিয়ে, এবং এই ঈদ আয়োজনে আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় তৌকির আহমেদ এবং বিপাশা হায়াত আপনাদের সঙ্গে। এবং বিরতির আগে যে প্রসঙ্গে আমি ছিলাম, যে লিখেছেন যেই কথাগুলো, সেটি বিপাশাপুর জন্য লিখেছেন। আপনি বলেছেন আপনার কবিতার লাইন অনেক আগের লেখা, তো সেই প্রসঙ্গ ধরেই জানতে চাচ্ছি যে এখনো কি মনে হয় বিপাশাপুকে দেখে, যে এখনো কোন ইচ্ছেগুলো এখনো লালন করছেন, যেগুলো এখনো বাস্তবায়ন করা বাকি রয়ে গেছে বিপাশাপুর জন্য? আসলে মানুষের জীবনের শেষ দিনটি পর্যন্ত আমার মনে হয় যে সে স্বপ্ন দেখুক। সেই স্বপ্ন সবগুলি যে পূরণ হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এই স্বপ্ন দেখার যোগ্যতাটা মানুষের থাকা উচিত। না হলে আসলে মানুষ বড় কিছু করতে পারবে না। আমি যদি আগেই ধরে নেই যে আমি এটা তো আমার সাধ্যের বাইরে, এটা তো আমি পারবো না, তাহলে তার পক্ষে পারাটা আসলেই কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের স্বপ্নগুলি আমাদের চেয়ে অনেক অনেক বড় হতে হবে। সেই স্বপ্ন দেখার সাহস এবং শক্তিটা যেন আমাদের সবার থাকে। আচ্ছা, স্বপ্ন দেখার সাহস উনিও এড়িয়ে গেল, হয়তো শেয়ার করতে চাচ্ছেন না, সারপ্রাইজ রেখে দিতে চাচ্ছেন। বিপাশা, আপনার ক্ষেত্রে যদি বলি যে সেরকম কোনো ইচ্ছা আপনি পোষণ করেন কি তৌকির ভাইয়ের কাছ থেকে, যে হ্যাঁ আমার জন্য যদি কখনো এরকম কিছু একটা করে, সেটা খুব সিম্পল একটা কিছু হতে পারে, কিংবা আপনিও এখনো মনে হয় যে হ্যাঁ আমার এখনো এটা বলা বাকি বা করা বাকি? বলছিলাম ওকে যে আমি বলছিলাম যে এমন কিছু করি আমরা দুজনে, যেটা আমাদের পরে আমাদের ছেলেমেয়েরা এই স্মৃতিগুলো নিয়ে তাদের জীবনের সঞ্চয় হয়ে থাকবে। এটি আমার ওর কাছেও চাওয়া, যে তুমিও যে সময়টুকু দিচ্ছ সেটি আরও একবার আমরা দুজনেই ভাবি, আমারটাও আমি ভাববো, তোমারটাও তুমি ভাববে, যে তাদের জন্য কিছু সঞ্চয় রেখে যাওয়া, যেটি তার জীবনের বড় সঞ্চয় হয়ে থাকবে। আমার মনে হয় এর চেয়ে বড় স্বপ্ন আমি এখন আর কিছু দেখতে পাই না। আমার ছেলে মেয়ের জীবনটা সুন্দর হবে এবং তারা পৃথিবীতে নিরাপদে থাকবে, সুখে থাকবে এবং মানুষের জন্য কল্যাণকর কিছু করবে, শুধু নিজের জন্য নয়। এবং আমি আমার ছেলে মেয়েদের সবসময় এটা বলি। একটু জানতে চাচ্ছি যে আপনাদের ছেলে মেয়ে প্রসঙ্গে, আপনাদের সন্তান প্রসঙ্গে জানতে চাচ্ছি, যে যেমনটি কাজের ক্ষেত্রে আপনারা একজন আরেকজনকে সেরকম সাপোর্ট দেন, ওরা কতটা ইনভলভ হয়, বা আপনাদেরকে যখন দেখে তারা আপনাদের কাজ, তাদের ক্রিটিসিজম নিশ্চয়ই করে, সেটি কিরকম? ওরা খুব স্বাধীনভাবেই বড় হচ্ছে, ওদের যেটা করতে ভালো লাগে সেটাই তারা করে, যেটা আমরা বলি অনেক সময় করতে। যদি দেখি যে তার ইন্টারেস্ট নেই, তাহলে আমরা সেখানে চাপ দেই না। তারা কেউ নাটক করতে চায় না এখনো পর্যন্ত। তার কারণ হয়তো যে চারপাশে সবাইকে দেখে অভিনয় করতে, বাবা মা নানা খালু সবকিছু মিলিয়ে হয়তো অভিনয়ের প্রতি ওদের এখনো সেরকম আগ্রহ নেই। কিন্তু আমার মেয়ের একটু আগ্রহ আছে, যে সে মাঝে মাঝে বলে যে সে অভিনয় করবে, এবং তার কর্মকাণ্ডে মনে হয় যেন সে অ্যাক্টিং জিনিসটাকে ধারণ করতে পারবে। এমনি ওরা গান শেখে, আমার ছেলে গান শেখে, আমার মেয়ে নাচ শেখে। শিল্পের একটি আবহের মধ্যেই তারা বড় হচ্ছে। এরপরে তারা যা বেছে নেয় করার জন্য, কিন্তু বেসিক্যালি আমার মনে হয় যে তারা যথেষ্ট ক্রিয়েটিভ, সেটা তাদের আচরণ থেকে মনে হয়। এটা সময়ই বলবে আসলে যে তারা কি করবে। আপনাদের এমন কোনো কাজ আছে যেটা নিয়ে তারা খুব বলে যে হ্যাঁ আপনাদের দুজনকে একসাথে এই কাজে দেখেছি, সেটা তাদের খুব পছন্দ, পার্সোনাল ফেভারিট আছে? ছেলের কথাই যদি বলি, যে যেমন ও যখন জয়যাত্রা বানালো, ও অনেকবার জয়যাত্রা দেখলো, তখন অনেক ছোট কিন্তু। তার পরবর্তীতে ও যখন দারুচিনি দ্বীপ বানালো, তখন আমার ছেলে অনেক দেখেছে। আমার মেয়ে তো পরে হয়েছে, ও কিন্তু আমার নাটক দেখলে ও কিন্তু বসে দেখে, এবং ও বলে যে মা আমি রাইটারও হব, পেইন্টার হব এবং অ্যাক্টর হব। হ্যাঁ, মানে আমি যা যা করি ও মনে করে যে এটা করা উচিত, বা কোনোভাবে সে অ্যাট্রাক্টেড ফিল করে। হ্যাঁ, যখন আমি একটি মানুষকে পৃথিবীতে এনেছি, আমার ওপর কিছু দায়িত্ব দেয়া হয়েছে আসলে অলিখিতভাবেই। সেই দায়িত্বটুকু হচ্ছে তার সাথে শুদ্ধ সংস্কৃতি বা শুদ্ধ স্বভাব বা চিন্তা সবকিছুর একটি সবকিছু তার ভেতরে ঢুকিয়ে দেয়া, তাকে ধারণ করতে শেখানো। তারপর সে কতটুকু নেবে। আমার ছেলেকে গান শেখাচ্ছি, মেয়েকে নাচ শেখাচ্ছি, তার মানে এই নয় যে তারা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী হবে, কিন্তু তারা বুঝুক, তারা এই আনন্দটা পাক, পরবর্তীতে তারা যেন নিতে পারে পৃথিবীর এই আনন্দের যে জায়গাগুলো আছে, সেখান থেকে যেন তারা তাদের পছন্দ মতো জিনিসটিকে শ্রোতা হিসেবেও হতে পারে, দর্শক হিসেবেও তারা যেন
সেটুকু অনুধাবন করতে পারে। আপনাদের সন্তানের কথা শুনছিলাম, দুজনকে অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ঈদের এই সময়টুকুতে আপনারা আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন। আমার সময়টা ভীষণ ভালো কেটে গেছে এবং আপনাদের কাছ থেকে আসলে শুনবার আসলে অনেক কিছুই বাকি রয়ে গেছে। আশা করি অন্য সময় কখনো যদি আপনাদেরকে আবার পাই। আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য এশিয়ান টিভিকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ এবং দর্শক, ঈদ মোবারক, আপনাদের জীবন অনেক অনেক সুন্দর হোক। এবং বিপাশা আপু, আপনার একটি গান দিয়ে শেষ করতে চাচ্ছি, তার আগে দর্শকদের যদি ঈদের শুভেচ্ছা জানাতে চান। দর্শকদের বলবো যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গানটি শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ঈদের এই সময়টুকুতে আমাদের এই প্রিয় দুজন মানুষ আমাদের সঙ্গে আজকে ছিল। অনেক কথা তাদের কাছ থেকে জেনেছি, যেমনটি বলেছি জানবার আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। তবুও তারার সাথে এই সময়টুকু আশা করি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ঈদের আনন্দ অনেক বেশি উপভোগ করবেন। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার হাছে তো হাত খানি আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি।